রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে। এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন, তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়, প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন। এই মুহূর্তে লোহিত সাগর আর আরব সাগরের দিকে তাকালে একটা অদ্ভুত টানটান উত্তেজনা বোঝা যায়। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে কিছু যেন বদলাচ্ছে। খবর এসেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নাকি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম সরিয়ে নিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ বলছে, এটা কোনো সাধারণ স্থানান্তর নয়। সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র জাহাজে হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় বুঝতে হবে, গত মে মাস থেকে এই অঞ্চলে একটি ভঙ্গুর শান্ত অবস্থা ছিল। পুরোপুরি শান্ত না, কিন্তু বড় ধরনের সংঘর্ষও হয়নি। এখন যদি সত্যিই হুথিরা আবার হামলার প্রস্তুতি নেয়, তাহলে সেই শান্ত অবস্থা ভেঙে যেতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে লড়াইরত একটি গোষ্ঠীর সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে, লোহিত সাগর ও আরব সাগরে থাকা মার্কিন জাহাজগুলোর উপর আবার হামলা চালানোর জন্য হুথিরা কার্যকরভাবে প্রস্তুতি নিচ্ছে। মানে বিষয়টা শুধু গুজব নয়, অন্তত কিছু গোয়েন্দা তথ্য এমন ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে? এর পেছনে আরেকটা বড় প্রেক্ষাপট আছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি। এর আগে জানা যায়, মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA এক সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। এই বহরে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার এবং একটি সহায়ক সাবমেরিন।
বর্তমানে তারা ইয়েমেনের সোকোট্রা দ্বীপের পূর্ব দিকে এডেন উপসাগরের কাছে অবস্থান করছে। এখানে দূরত্বের হিসাবটা গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার প্রায় 1400 কিলোমিটার দূরে, অর্থাৎ বহরটি আগের তুলনায় ইরানের উপকূল থেকে কিছুটা দূরে আছে। তাহলে কি যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে নাকি কৌশল বদলেছে? ইরানি কর্মকর্তারা এর মধ্যেই সতর্কবার্তা দিয়েছেন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে। আর ঠিক সেই সময়ে যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর সামনে আসে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। পুরো ব্যাপারটা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে নিশ্চিতভাবে বলা কঠিন এটা সরাসরি ইরানকে লক্ষ্য করে পদক্ষেপ নাকি আঞ্চলিক নিরাপত্তার সাধারণ প্রস্তুতি। অন্যদিকে হুথিরা এর আগে একাধিকবার লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তারা ইসরায়েল সম্পর্কিত বা পশ্চিমা স্বার্থ জড়িত জাহাজগুলোকে লক্ষ্য করছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য রুট বড় চাপের মুখে পড়ে। অনেক শিপিং কোম্পানি বিকল্প পথ নিতে বাধ্য হয়। লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি আবার বড় মাত্রার হামলা শুরু হয়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউরোপ, এশিয়া সব জায়গায় সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এখনো পরিস্থিতি খুব স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে হুথিদের সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর আসছে। এর পেছনে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ছায়াও আছে, কিন্তু বাস্তবতা হলো এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত ঘোষণা নেই। অনেক তথ্যই বিভিন্ন সূত্রের উপর নির্ভর করছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এটা কি কেবল শক্তির প্রদর্শন নাকি সত্যি নতুন করে সংঘর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ট্রাম্পের 5 অসম্ভব শর্ত। ইরানকে কি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? ওমানের মাস্কাটে কূটনৈতিক আলোচনা চলছিল, টেবিলে চা, কাগজ, হাসি মুখ। কিন্তু ঠিক সেই সময়ে ভারত মহাসাগরে জড়ো হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর। একদিকে আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় রাজনৈতিক সাফল্যের পর এবার ইরানের দিকে নজর দিয়েছেন। কূটনৈতিক মহলের দাবি, তিনি এমন 5টি শর্ত দিয়েছেন যা মানা ইরানের পক্ষে প্রায় অসম্ভব। ইসরায়েলি সংবাদ মাধ্যম মা আরিফ জানিয়েছে, ওয়াশিংটনের মূল দাবিগুলো হলো ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে, আঞ্চলিক সামরিক নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। শুনতে কি আলোচনার প্রস্তাব মনে হচ্ছে নাকি চূড়ান্ত আলটিমেটাম? অনেক বিশ্লেষক বলছেন এগুলো আসলে আলোচনার ভাষা নয়, এগুলো এমন শর্ত যা প্রত্যাখ্যান করার জন্যই দেওয়া হয়। ট্রাম্প নিজেও এনবিসি নিউজকে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন খুব চিন্তিত হওয়া উচিত। তার আত্মবিশ্বাসের পেছনে ভেনেজুয়েলার উদাহরণ আছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইরান আর ভেনেজুয়েলা এক নয়। ইরান গত 45 বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ, হুমকির মধ্যে টিকে আছে। তারা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন, তাদের সামরিক নীতি এখন রক্ষাত্মক নয়, আক্রমণাত্মক। তারা অপ্রতিসম যুদ্ধনীতি গ্রহণ করেছে, মানে সরাসরি যুদ্ধ নয়, ড্রোন, ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পাল্টা আঘাত। চ্যাথম হাউসের পরিচালক বন ওয়েল ম্যাডক্স বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ইরানের প্রধান প্রতিরক্ষা। এটা বন্ধ মানে নিজেদের পুরোপুরি অরক্ষিত করে দেয়া। ইসরায়েলি বিমান শক্তি বা মার্কিন স্টেলথ বোমারু বিমানের সামনে দাঁড়ানোর কোনো ঢাল থাকবে না। কোনো ইরানি সরকার এমন সিদ্ধান্ত নেবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় আস্থা রাখছেন না। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির কোনো মূল্য নেই। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেম জানিয়ে দিয়েছেন, যদি যুদ্ধ শুরু হয় তারা নিরপেক্ষ থাকবে না। তার ভাষায় এটি হবে অস্তিত্বের লড়াই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন, কিন্তু তেহরান স্পষ্ট করেছে ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আপোষ নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67% নামিয়ে আনার বিষয়ে নমনীয়তা থাকতে পারে, কিন্তু সামরিক সক্ষমতা ধ্বংসের প্রশ্নে তারা অনড়।
হোয়াইট হাউসও খুব আশাবাদী নয়। তারা বলছে আঞ্চলিক মিত্রদের অনুরোধেই আলোচনা চলছে। পর্যবেক্ষকদের মতে বড় কোনো সমঝোতা না হলে সংঘাতের ঝুঁকি বাড়বে। ট্রাম্পের জনপ্রিয়তা দেশে কমছে। ইতিহাস বলে অনেক সময় বাইরের সংঘাত অভ্যন্তরীণ রাজনীতিতে সমর্থন যোগায়। কিন্তু ইরানে হামলা মানে শুধু দুই দেশের যুদ্ধ নয়, এতে জড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য। তেলবাজার অস্থির হবে, আঞ্চলিক গোষ্ঠীগুলো সক্রিয় হবে, সব মিলিয়ে পরিস্থিতি খুবই সংবেদনশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিক সহ ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওদিকে ইসরায়েল কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বা তারই আগে জনগণকে অস্ত্র দিয়ে আবার রক্ষা করার কথা বলছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বাড়ছে। শুধু সুদূর সীমান্তে জাঁকিয়ে বসে প্রতিরক্ষা বাহিনী নয়, ইসরায়েলের নেতারা এখন জনগণকে নিরাপদ আশ্রয় স্থাপনে প্রস্তুত থাকতে বলছেন। এটা এক কথায় সাধারণ কথার মতো শোনালেও বাস্তবে এটা যুদ্ধের সম্ভাবনার একটি বড় ইঙ্গিত। একজন উচ্চপদস্থ ইসরায়েলি মন্ত্রী, অভিজ্ঞ নেতা আভিগদর লিবারমান বললেন, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতে সক্ষম নিরাপদ স্থান তৈরি করতে হবে। তিনি আরও মনে করিয়ে দেন যে পুরো যুদ্ধ শুরু হবে কিনা এটা আসলে মার্কিন প্রেসিডেন্টের উপরই নির্ভর করছে। ইসরায়েল মনে করছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলার ঝুঁকি বাস্তব। সেই ভয় থেকেই সরকারিভাবে নিরাপদ আশ্রয়ের কথা বলা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সম্প্রতি বেসামরিক এলাকায় আকাশ প্রতিরক্ষা সিস্টেম স্থাপন করছে এমন খবর এসেছে ইসরায়েলি মিডিয়ায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষ থাকে, বাস করে, দোকানে যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা তৎক্ষণাৎ কাজ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে, মানে এটি সরাসরি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে আকাশে ছোঁড়া যাবে। যদিও সরকার বলছে এটি স্রেফ সুরক্ষা ব্যবস্থা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ হলে সে এলাকাগুলোই হয়ে উঠতে পারে লক্ষ্যবস্তুর মতো। যুদ্ধ হলে ইরান যদি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ও এর আশেপাশের অঞ্চলগুলোই সবচেয়ে বেশি নিশানায় পড়তে পারে। এটা প্রথমবারের মতো নয় যে ইসরায়েল এমন প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে। আগেও তারা একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে যখন ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্রের বিনিময়ে বড় সংঘর্ষ হয়েছিল, বিশেষ করে জুন 2025-এর 12 দিন ব্যাপী সংঘাতে। সেই সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন একাধিকবার ইসরায়েলে হামলা চালায়। অনেক এলাকায় মানুষ বোম শেল্টারে আশ্রয় নিয়েছে, আবার অনেকের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান বারবার সতর্ক করেছে যদি মার্কিন বা ইসরায়েলের হামলা ঘটে তারা তা নীরবে সহ্য করবে না। তারা বলেছে যে কোনো আক্রমণের জবাব ইসরায়েলকে দেবে, এমনকি ইরানের সীমানার বাইরে পর্যন্ত। ইরানের একজন শীর্ষ উপদেষ্টা আলী শাম খানি ইউরোপীয় শক্তিগুলোকে এই হুঁশিয়ারি দিয়েছেন, কারণ তারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ওয়াশিংটনে জরুরি আলোচনায় গেছেন। বার্তা হচ্ছে ইরান শুধু পারমাণবিক কর্মসূচি নয়, মিসাইল ও সামরিক শক্তি বাড়াচ্ছে। ইসরায়েল সরকার আশঙ্কা করছে মার্কিন প্রেসিডেন্ট যদি পারমাণবিক সমঝোতায় ক্ষুদ্র আপেক্ষিক ছাড় দেয়, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়ে যাবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু পারস্যের আকাশে আজ জ্যোৎস্নার বদলে অন্য এক আভা। সেই আভা আত্মমর্যাদা আর অদম্য সাহসের। ইরান নামক দেশটি এখন অনেকটা সেই জেদি রাজপুত্রের মতো, যাকে চারপাশ থেকে রাক্ষস খক্ষসের দল ঘিরে ধরেছে। কিন্তু রাজপুত্র ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো মুচকি হেসে তলোয়ারে শান দিচ্ছে। এই তলোয়ারের নাম ব্যালিস্টিক মিসাইল। ফেব্রুয়ারির এক বৃহস্পতিবার, আকাশ মেঘলা কিনা জানা নেই, তবে মাটির গভীর নিচে এক অদ্ভুত চাঞ্চল্য। জেনারেল আব্দুর রহিম মুসাভি মানুষটা শান্ত প্রকৃতির হতে পারেন, কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ঝকঝকে। তিনি একা নন, সঙ্গে অ্যারোস্পেস ফোর্সের জাদুকর মজিদ মুসাভি। তারা এক রহস্যময় ভূগর্ভস্থ নগরীতে পা রাখলেন। না, এটা কোনো সাধারণ শহর নয়। মাটির 100 ফুট নিচে ড্রাগনের মতো শুয়ে আছে শত শত মিসাইল। তারা যেন অপেক্ষা করছে এক ইশারা। জেনারেল মুসাভি যখন সেই বিশাল ধাতব শরীরগুলোর দিকে তাকালেন, তার মুখে কি তখন বিজয়ী বীরের হাসি ছিল?
হয়তো ছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, শত্রুর জন্য আমাদের জবাব তৈরি। আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভীক। গত বছরের জুন মাসের কথা ভাবুন। চারদিকে ষড়যন্ত্রের জাল। একদিকে পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা মিলে অতর্কিতে হামলা চালিয়ে বসল। 1064 জন নিরীহ প্রাণ হারিয়ে গেল অকালে। পরমাণু কেন্দ্রগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলল। সাধারণ কোনো শহর হলে হয়তো কান্নাকাটি করে বিশ্ব বিবেকের কাছে বিচার চাইত, কিন্তু ইরান তো সাধারণ নয়। সে তার বীরত্ব দেখালো পাল্টা আঘাতে। ইসরায়েলের বুক কাঁপিয়ে আর আমেরিকার আল উদেদ ঘাঁটিতে মিসাইল পাঠিয়ে বুঝিয়ে দিল, আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। জেনারেল মুসাভি খুব সুন্দর করে একটা কথা বললেন, আগে ইরান ছিল রক্ষাত্মক, মানে কেউ মারলে তবেই সে হাত তুলত, কিন্তু এখন আক্রমণাত্মক। অন্যায় দেখলে সে আর ঘরে বসে থাকবে না। আমেরিকা আর তার মিত্ররা বিশাল বিশাল নৌবহর পাঠাচ্ছে। আকাশে চিলের মতো যুদ্ধবিমান উঠছে। জেনারেল মুসাভি এই দৃশ্য দেখে হাসেন। তিনি জানেন এই কৃত্রিম শক্তিতে ভয় পাওয়ার কিছুই নেই। তার কাছে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল, যা মাটির নিচ থেকে উঠে এসে শত্রুর দম্ভ গুঁড়িয়ে দিতে পারে। এই গল্পের ইরান এখন সেই নায়ক যে একলা দাঁড়িয়ে আছে বিশাল এক শক্তির সামনে। তার পিঠ দেয়ালে থেকে গেছে ঠিকই, কিন্তু সেই দেয়ালটাই এখন তার শক্তির উৎস। সে কেবল বিজয়ের কথা ভাবছে, হারার কোনো সুযোগ তার অভিধানে নেই। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে এক অদ্ভুত দৃশ্য। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অহংকার, অন্যদিকে এক জাতির টিকে থাকার লড়াই। মাঝে মধ্যে মনে হয় এই মিসাইলগুলো যেন লোহা দিয়ে তৈরি নয়, এগুলো তৈরি হয়েছে ইরানের মানুষের তেজ আর আবেগ দিয়ে। রাত গভীর হচ্ছে। পারস্যের সেই মরুভূমির নিচে মিসাইলগুলো হয়তো ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা বলছে, আমাদের গায়ে হাত দেওয়ার ভুল হিসাব নিকাশ যেন কেউ না করে, কারণ পরের বার যখন আমরা জাগবো তখন পৃথিবী আর আগের মতো থাকবে না। সবাই যখন ভয় সিঁটিয়ে থাকে, তখন একজন বীর বুক চিতিয়ে বলে, আমি প্রস্তুত। আজ ইরান ঠিক সেই কথাটাই বিশ্বকে জানিয়ে দিল। ইরানের পাল্টা চালে ট্রাম্প হতভম্ব। ভেনেজুয়েলায় ব্যবহৃত আমেরিকার কৌশল এবার ইরানিদের হাতে। ইরানের বাহিনী আমেরিকার কৌশল অনুকরণ করায় তেলের রুট নিয়ে পশ্চিমে আতঙ্ক। তেহরানের সেনারা 10 লক্ষ লিটার জ্বালানি তেল সহ 2টি জাহাজ ও বিদেশি ক্রু আটক করেছে। ইরানকে আমেরিকার দুর্বল জায়গায় আঘাত করল। ট্রাম্পের তেল নিয়ে অতি আগ্রহ কি বুমেরাং হয়ে ফিরছে? ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী দাবি করেছে, তারা পারস্য উপসাগরে সন্দেহজনক অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 2টি জাহাজ আটক করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি ও অনুসন্ধান অভিযানের সময় ওই জব্দকৃত জাহাজগুলো থেকে 10 লক্ষ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানি তেল পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ওই সময় জাহাজে থাকা 15 জন বিদেশি ক্রু সদস্যকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আরও তদন্তের জন্য ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে এই জাহাজগুলো ফার্সি দ্বীপের নিকটবর্তী জলসীমায় সংগঠিত একটি বড় জ্বালানি পাচারকারী চক্রের অংশ ছিল। IRGC নৌবাহিনী বলেছে যে কয়েকদিনের গোয়েন্দা নজরদারি, রিয়েল টাইম ট্র্যাকিং এবং কার্যক্রম পর্যবেক্ষণের ভিত্তিতে এই আটকের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত জব্দ করা এই তেলবাহী ট্যাঙ্কারগুলোর উৎপত্তি স্থল বা দেশের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই ঘটনাটি আমেরিকার সাম্প্রতিক কিছু সামরিক পদক্ষেপের পরপরই ঘটল, যার মধ্যে ছিল ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে অপরিশোধিত তেল পরিবহনের অভিযোগে বেশ কিছু বিদেশি জাহাজ জব্দ করা। গত 3রা ফেব্রুয়ারি বাহরাইন বন্দরের দিকে যাওয়ার সময় আমেরিকার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারকে ইরানি সামরিক বোটগুলো হুমকি দিয়েছে বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে IRGCর গানবোটগুলো MV স্টিনা নামক ওই জাহাজটিকে তাদের ইঞ্জিন বন্ধ করতে এবং ইরানি বাহিনী দ্বারা তল্লাশির জন্য প্রস্তুত হতে সতর্ক করেছিল। একটি ইরানি মোহাজের নজরদারি ড্রোনও উচ্চ গতিতে আমেরিকার ট্যাঙ্কারটির দিকে এগিয়ে আসে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর জবাবে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ম্যাকফল সেখানে হস্তক্ষেপ করে এবং বাণিজ্যিক ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে এসকর্ট করে নিয়ে যায়। তবে তেহরান ওয়াশিংটনের এই দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, ট্যাঙ্কারটি কোনো বৈধ অনুমতি বা পারমিট ছাড়াই ইরানের জলসীমায় প্রবেশ করেছিল।
এদিকে ইরান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে আলোচনা আপাতত শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ভালো শুরু বলে অভিহিত করেছেন। যদিও অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এবং সেসব নিয়ে সামনের দিনগুলোয় আলোচনা অব্যাহত থাকবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবেন না এবং বলেছেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য ইসমাইল কাসারি ইরান মার্কিন আলোচনা সম্পর্কে বলেছিলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে এই আলোচনার কোনো ফল হবে না। তিনি ILNA সংবাদ সংস্থাকে বলেন, আমেরিকানরা আমাদের সাথে খেলতে চায় এবং আমরা তাদের সাথে খেলব, কিন্তু আমরা আমাদের নিজস্ব নীতির ভিত্তিতে এটা করব। ধরুন মধ্যপ্রাচ্যে হঠাৎ যুদ্ধ শুরু হলো। প্রথমে হয়তো আকাশে মিসাইল, তারপর ড্রোন, তারপর সাইবার হামলা, তারপর তেলের দাম হু হু করে বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যম এমন একটি ওয়ার প্লেবুক বা যুদ্ধের খসড়া প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক বা সামরিক স্থাপনায় হামলা করে তাহলে তেহরান কিভাবে জবাব দেবে। ইরান বলছে তারা দ্রুত ও ভারী মিসাইল হামলা চালাবে। বড় বড় মাস সালভো মানে একসঙ্গে অনেক মিসাইল ও ড্রোন ছোড়া হবে। লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে এত লক্ষ্য সামলাতে পারবে না, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা ওভারলোড করে দেয়া। ইরান দাবি করছে তাদের কমান্ড সেন্টারগুলো মাটির নিচে ও সুরক্ষিত। এক জায়গায় ধ্বংস হলেও বিকল্প যোগাযোগ থাকবে। এরপর আসবে প্রক্সি ফ্রন্ট, হিজবুল্লাহ লেবানন থেকে, হুথি ইয়েমেন থেকে, ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো অন্যদিক থেকে। সবাই একসঙ্গে সক্রিয় হবে এমনটাই কল্পনা করা হয়েছে। রেড সিতে জাহাজে হামলা, ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট, লেবানন সীমান্তে উত্তেজনা, সব একসঙ্গে। এই কৌশলটা নতুন নয়, আগেও এসব গোষ্ঠী আলাদা আলাদাভাবে হামলা চালিয়েছে, কিন্তু এখানে ধারণা হলো সবাই একসঙ্গে সমন্বিতভাবে চাপ সৃষ্টি করবে। এরপর আসবে সাইবার যুদ্ধ। ইরানের হ্যাকাররা নাকি যুক্তরাষ্ট্রের জ্বালানি, পরিবহন, আর্থিক ও সামরিক নেটওয়ার্কে হামলা চালাতে পারে এমন দাবি করা হয়েছে। বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং সিস্টেম, লজিস্টিক্স সব জায়গায় বিঘ্ন ঘটানো হতে পারে। আরেকটি বড় অস্ত্র হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ইরান বারবার ইঙ্গিত দিয়েছে চরম পরিস্থিতিতে তারা এই পথ বন্ধ করে দিতে পারে। যদি তা হয়, বৈশ্বিক তেলের বাজার কেঁপে উঠবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই পুরো পরিকল্পনায় ইরান দ্রুত বিজয় চায় না, তারা চাইছে দীর্ঘ, ব্যয়বহুল, ক্লান্তিকর যুদ্ধ। কৌশলটা হলো যুক্তরাষ্ট্রকে এমন এক পরিস্থিতিতে ফেলা যেখানে মানবিক, আর্থিক ও রাজনৈতিক খরচ এত বেড়ে যাবে যে ওয়াশিংটন নিজেই ডি-এসকেলেশন বা উত্তেজনা কমানোর পথ খুঁজবে। অর্থাৎ সরাসরি জেতা নয়, প্রতিপক্ষকে ক্লান্ত করা। এখন প্রশ্ন, যুদ্ধ কি অবশ্যম্ভাবী? মজার বিষয় হলো এই যুদ্ধের খসড়া প্রকাশের সময়ে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনা চলছিল। মানে একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধ প্রস্তুতির বার্তা। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে সতর্ক করেছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে তা হবে আঞ্চলিক যুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আলোচনা ভালো শুরু হয়েছে, কিন্তু গভীর অবিশ্বাস বড় বাধা। তিনি বলেছেন আমাদের নিজ নিজ রাজধানীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। মানে এখনো দরজা পুরোপুরি বন্ধ হয়নি। সব মিলিয়ে কি বোঝা যায়, দুই দেশই জানে সরাসরি যুদ্ধ হলে ক্ষতি ভয়াবহ হবে। শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চল জড়িয়ে পড়তে পারে। তেলের দাম বাড়বে, বৈশ্বিক বাজার কাঁপবে, বহু দেশ প্রভাবিত হবে। তাই একদিকে যুদ্ধের পরিকল্পনা প্রকাশ করা হচ্ছে যেন প্রতিপক্ষ ভয় পায়, অন্যদিকে আলোচনা চলছে যেন যুদ্ধ এড়ানো যায়। একটা সময় ছিল মার্কিন স্টেলথ যুদ্ধ বিমান মানেই ভয়, রাডারে ধরা পড়ে না, চুপচাপ ঢুকে পড়ে, হামলা করে বেরিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইরানের আকাশ কি আর আগের মতো সহজ টার্গেট?
খবর অনুযায়ী চীন ইরানকে দিয়েছে একটি উন্নত অ্যান্টি স্টেলথ রাডার সিস্টেম, নাম YLC-8BL। এই রাডারকে অনেকেই বলছেন স্টেলথ বিমানের দুঃস্বপ্ন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করি, এই ধরনের তথ্যের অনেকটাই বিশ্লেষণ ও সামরিক সূত্রভিত্তিক। আনুষ্ঠানিকভাবে সবকিছু নিশ্চিত করা হয়নি, তবে প্রতিরক্ষা মহলে আলোচনা তুঙ্গে। এই রাডারের বিশেষত্ব কি? সাধারণভাবে স্টেলথ যুদ্ধ বিমান যেমন F-35, F-22 বা B-2 বোমারু ডিজাইন করা হয় উচ্চ ফ্রিকোয়েন্সির রাডার এড়িয়ে যাওয়ার জন্য। তাদের গায়ে বিশেষ প্রলেপ ও কোনাকুনি গঠন থাকে, যাতে রাডার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে না আসে। কিন্তু YLC-8B কাজ করে লো ফ্রিকোয়েন্সি বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে। এই দীর্ঘ তরঙ্গ স্টেলথ ডিজাইনের সীমাবদ্ধতাকে আঘাত করে, কারণ স্টেলথ প্রযুক্তি মূলত ছোট তরঙ্গের বিরুদ্ধে বেশি কার্যকর। দীর্ঘ তরঙ্গের ক্ষেত্রে বিমান পুরোপুরি অদৃশ্য থাকতে পারে না। বিশ্লেষকদের দাবি, এই রাডারে 550 থেকে 700 কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, শুধু বিমান নয়, ব্যালিস্টিক মিসাইলও। এখন আসল বিষয়টা হলো শনাক্ত করার পর কি হবে। রাডারে কোনো লক্ষ্যবস্তু ধরা পড়লে সেই তথ্য সরাসরি যুক্ত হতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে, যেমন S-300, S-400 যদি মোতায়েন থাকে, অথবা ইরানের নিজস্ব বাভার 373 সিস্টেম। মানে শনাক্ত থেকে প্রতিরোধ সবই দ্রুত। গত জুনে 12 দিনের সংঘাতে ইসরায়েলি ও মার্কিন স্টেলথ বিমান ইরানের আকাশে যে সুবিধা পেয়েছিল, সেটি ভবিষ্যতে এত সহজ নাও হতে পারে, এমনটাই মনে করছেন কিছু বিশ্লেষক। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। লো ফ্রিকোয়েন্সির রাডার সাধারণত টার্গেটের অবস্থান মোটামুটি শনাক্ত করতে পারে, কিন্তু খুব নিখুঁত টার্গেটিংয়ের জন্য উচ্চ ফ্রিকোয়েন্সি বা ফায়ার কন্ট্রোল রাডারের সহায়তা দরকার হয়। অর্থাৎ একা একটি রাডার পুরো যুদ্ধ বদলে দেবে, এমনটা বলা অতিরঞ্জন হতে পারে। তবুও কৌশলগত দিক থেকে এটি বড় বার্তা। চীন সরাসরি যুদ্ধ বিমান বা রণতরী পাঠায়নি, কিন্তু প্রযুক্তি দিয়েছে, এবং প্রযুক্তি আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমে বেইজিং কি বার্তা দিতে চাইছে? প্রথমত, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের ভারসাম্যে সূক্ষ্ম পরিবর্তন আনা। তৃতীয়ত, দেখানো চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, সামরিক প্রযুক্তিতেও বড় খেলোয়াড়। রাশিয়া আগেই ইরানকে বিভিন্ন প্রতিরক্ষা সহায়তা দিয়েছে। এখন চীনের এই পদক্ষেপ অনেকের কাছে কৌশলগত সমন্বয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে পেন্টাগন বা ইসরায়েল এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, কিন্তু সামরিক পরিকল্পনায় নিশ্চয়ই এই বিষয়টির বিবেচনায় নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এতে কি সত্যিই মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের সমীকরণ বদলে যাবে? সম্ভবত পুরোপুরি নয়, কারণ স্টেলথ প্রযুক্তিও থেমে নেই। নতুন প্রজন্মের ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন, সাইবার আক্রমণ সবই দ্রুত উন্নত হচ্ছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যুদ্ধ এখন আর শুধু বিমান বনাম বিমান নয়, এটা প্রযুক্তি বনাম প্রযুক্তি, রাডার বনাম স্টেলথ, সেন্সর বনাম জ্যামার, ডিটেকশন বনাম বিভ্রান্তি। ইরানের আকাশ হয়তো এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত, কিন্তু তার মানে এই নয় যে সেটি পুরোপুরি অজেয়। শেষ পর্যন্ত আধুনিক যুদ্ধের সমীকরণ বদলায় ধীরে ধীরে। একটি প্রযুক্তি আসে, আরেকটি তার মোকাবিলায় তৈরি হয়। ইরানের মিসাইল কারখানাগুলো থেমে নেই, আর সেই সবটি অস্বস্তিতে ইসরায়েল। প্রতি মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি এটাই এখন বাস্তবতা। আর এই খবরেই নাকি তেল আবিবে ঘুম হারাম। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন চলছে। 2025 সালের জুনে ইসরায়েল ইরান সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য বলছে ইরান আবার ভান্ডার ভরে ফেলছে। মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন, ইরান পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন ক্ষেপণাস্ত্র শক্তিকেই প্রধান হাতিয়ার বানাচ্ছে। অর্থাৎ যদি পারমাণবিক ইস্যুতে চাপ আসে, তাহলে সংখ্যার জোরে যায়। এই কর্মসূচির স্থপতি ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। গত যুদ্ধের শুরুতেই তিনি নিহত হন, কিন্তু তার পরিকল্পনা থেমে থাকেনি, বরং ইরান আরও গতি বাড়িয়েছে। ইরান বর্তমানে সাজিল, ইমাদ এবং খোররামশার নামের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভাবুন, এই দূরত্ব মানে ইসরায়েলের পুরো ভূখণ্ডই তাদের রেঞ্জের মধ্যে।
এমনকি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এসব ক্ষেপণাস্ত্রে 1800 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা যায়। কঠিন তরল জ্বালানি চালিত এই মিসাইলগুলো নির্দিষ্ট পথে মহাকাশের উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুতে আঘাত করে। গত যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 86% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল, কিন্তু বাকিগুলো আঘাত হানে অন্তত 29 জন নিহত হয়, অবকাঠামোগত বড় ক্ষতি হয়। এখানেই ইরানের কৌশল সংখ্যা। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রন বেন ইশাইয়ের মতে, ইরান জানে প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক, শত শত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হলে সব আটকানো সম্ভব নয়, কিছু না কিছু ঢুকে পড়বে। এটা এক ধরনের স্যাচুরেশন স্ট্র্যাটেজি, প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে দেয়া। ইরান কেন এত জোর দিচ্ছে ক্ষেপণাস্ত্রে? কারণ তাদের মতে এটি তাদের নিরাপত্তার রক্ষা কবচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি রেড লাইন, এ নিয়ে কোনো আপোষ হবে না। আইআরজিসির কর্মকর্তারা দাবি করছেন, এই শক্তির কারণে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করে আলোচনায় ফিরেছে। অন্যদিকে ইসরায়েল চায় সম্পূর্ণ ভিন্ন কিছু। নেতানিয়াহু এখন ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো ছাড় না দেন। তার যুক্তি, ইরান এখন তুলনামূলক দুর্বল অবস্থায় আছে, এটাই সময়ে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো। ইসরায়েলের ধারণা, শুধু পারমাণবিক সমঝোতা যথেষ্ট নয়, যদি মিসাইল শক্তি অক্ষত থাকে তাহলে হুমকি থেকেই যাবে। এদিকে ইরান অতীতেও ক্ষেপণাস্ত্র শক্তির প্রদর্শন করেছে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা, 2024 সালে ইরাকের কুর্দিস্তানে তথাকথিত মোসাদ ঘাঁটিতে আঘাত। কাতার, ইরাক, পাকিস্তান বিভিন্ন জায়গায় তারা বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। একদিকে দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, উপরে কূটনৈতিক আলোচনা, নিচে সামরিক প্রস্তুতি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, আবার হুঁশিয়ারি, আবার যুদ্ধের গন্ধ। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো অ্যাডভেঞ্চার বা হামলার চেষ্টা হলে তার ফল হবে কৌশলগত পরাজয়। শুধু পরাজয়ই নয়, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। এই বক্তব্য তিনি দিয়েছেন ইরানের বিমানবাহী দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায়। সেখানে তিনি বলেন, শত্রুরা খুব ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে তারা শুধু সামরিকভাবে হারবেই না, বরং আঞ্চলিক সংকট ভয়াবহ রূপ নেবে। যারা এই যুদ্ধে সমর্থন দেবে তাদেরও দিতে হবে ভারী ও অপূরণীয় মূল্য। এখন প্রশ্ন হলো, এই কঠোর ভাষা কেন? মুসাফির বক্তব্যে বারবার উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির কথা, বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। তখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যস্ত ছিল। 13 জুন ইসরায়েল হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্র ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরানও চুপ থাকেনি, তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এমনকি কাতারের আল উদেদ ঘাঁটি, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেটিও লক্ষ্যবস্তু হয়। এরপর থেকেই ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বাড়ানোর দিকে জোর দেয়। মুসাভি বলেছেন, ইরানের বিমান বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আছে, আধুনিকায়ন চলছে, যুদ্ধ সক্ষমতা বাড়ানো হয়েছে, অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিমান বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। তার ভাষায় দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় তারা একটুও পিছপা হবে না। এখানেই আসছে বড় রাজনৈতিক বার্তা, কারণ যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে, হুমকি দিয়েছে হামলার, ফলে অঞ্চলে আবারও সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। শুধু দুই দেশের লড়াই থাকবে না, পুরো অঞ্চল জড়িয়ে পড়বে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ইরান বলছে তাদের ভয় দেখিয়ে কিছু হবে না, তবে অন্যদিকে কিছুটা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত আছে। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আবার পারমাণবিক ইস্যুতে বৈঠক করেছেন, উত্তেজনার মাঝেও আলোচনা চলছে। একদিকে সামরিক প্রস্তুতি, পাল্টা হুমকি, যুদ্ধের ভাষা, অন্যদিকে কূটনৈতিক আলোচনা।
দুটি পথই খোলা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা সামরিক পথে এগোয়, ইরান বলছে তার জবাব শুধু সীমিত থাকবে না, পুরো অঞ্চল কাঁপবে। কিন্তু যদি আলোচনা সফল হয় তাহলে বড় সংঘর্ষ এড়ানো সম্ভব। মধ্যপ্রাচ্য এখন সেই দোলা চলে দাঁড়িয়ে, যুদ্ধ না আলোচনা, হুমকি না সমঝোতা। আগামী কয়েক সপ্তাহই হয়তো ঠিক করে দেবে এই উত্তেজনা কি বিস্ফোরণে গড়াবে নাকি আবারও টেবিলের আলোচনায় থামবে। মিসাইল নয়, বিস্ফোরণ নয়, আকাশে কোনো ধ্বংসাবশেষ নয়, তবুও হঠাৎ করে একটি স্যাটেলাইট অচল হয়ে যেতে পারে। শুনতে সাইফাই সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু সাম্প্রতিক দাবি বলছে চীন এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা নাকি মহাকাশে থাকা স্যাটেলাইটকে চুপচাপ অক্ষম করে দিতে পারে উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ দিয়ে। চীনের নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজি দাবি করেছে তার একটি নতুন পালস পাওয়ার ড্রাইভার তৈরি করেছে, নাম TPG-1000CS। দৈর্ঘ্য প্রায় 4 মিটার, ওজন প্রায় 5 টন। আগের প্রজন্মের সিস্টেমের তুলনায় অনেক ছোট ও বহনযোগ্য। দাবি করা হচ্ছে এই ডিভাইস 1 মিনিটে প্রায় 2 লাখ উচ্চ শক্তির পালস তৈরি করতে পারে, আর সর্বোচ্চ শক্তি 20 গিগাওয়াট পর্যন্ত বৈদ্যুতিক পালস। এই সংখ্যা কেন গুরুত্বপূর্ণ? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মাত্র 1 গিগাওয়াট ফোকাসড মাইক্রোওয়েভ শক্তি নাকি নিম্ন কক্ষপথের স্যাটেলাইটকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেখানে যদি 20 গিগাওয়াট হয় তাহলে সেটি অনেক বড় লাভ। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এইসব তথ্য মূলত চীনা সূত্রের দাবি, স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এখন প্রশ্ন, মাইক্রোওয়েভ অস্ত্র কেন এত আলোচনায়? প্রচলিত অ্যান্টি স্যাটেলাইট মিসাইল যদি কোনো স্যাটেলাইট ধ্বংস করে তাহলে মহাকাশে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়। সেই ধ্বংসাবশেষ উচ্চ গতিতে ঘুরতে থাকে এবং অন্য স্যাটেলাইটকেও আঘাত করতে পারে, এমনকি আক্রমণকারী দেশের স্যাটেলাইটও ঝুঁকিতে পড়ে। মাইক্রোওয়েভ অস্ত্রের ধারণা আলাদা। এটি সরাসরি বিস্ফোরণ ঘটায় না, বরং শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস দিয়ে স্যাটেলাইটের ইলেকট্রনিক্স পুড়িয়ে দিতে পারে। বাইরে থেকে স্যাটেলাইট অক্ষত দেখাবে, কিন্তু ভেতরের সার্কিট কাজ করা বন্ধ করে দেবে। এই পদ্ধতিকে বলা হয় ডিরেক্টেড এনার্জি ওয়েপন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন 3 দেশই বহু বছর ধরে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। এখানে সবচেয়ে আলোচিত নাম স্টারলিংক। স্টারলিংক হল স্পেসএক্সের তৈরি একটি বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্ক। এটি উচ্চ গতির ইন্টারনেট দেয়, কিন্তু ইউক্রেন যুদ্ধে এটি শুধু ইন্টারনেট নয়, কৌশলগত হাতিয়ার। ইউক্রেনীয় সেনাবাহিনী স্টারলিংক ব্যবহার করে নিরাপদ যোগাযোগ, ড্রোন সমন্বয়, আর্টিলারি টার্গেটিং এবং রিয়েল টাইম ডেটা শেয়ার করেছে। রাশিয়ার অবকাঠামো হামলার পর বেসামরিক হাসপাতাল ও জরুরি সেবাও এই নেটওয়ার্কের ওপর নির্ভর করেছে। এই কারণে রাশিয়া প্রকাশ্যে সতর্ক করেছে, যে কোনো বাণিজ্যিক স্যাটেলাইট যদি যুদ্ধ প্রচেষ্টায় সরাসরি সহায়তা করে সেটি বৈধ লক্ষ্য হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেস একটি রিপোর্ট প্রকাশ করে, সেখানে দাবি করা হয় রাশিয়া নাকি এমন একটি অস্ত্র তৈরি করছে যা একসঙ্গে বহু স্টারলিংক স্যাটেলাইট অচল করতে পারে, এমনকি ছোট উচ্চগতির প্যালেট ছড়িয়ে একটি কক্ষপথকে বিপজ্জনক করে তোলার পরিকল্পনার কথাও উঠে আসে। তবে এসব দাবিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। অন্যদিকে ইরানও নাকি উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে অভ্যন্তরীণ বিক্ষোভের সময় কিছু স্টারলিংক টার্মিনাল অকার্যকর করেছিল। মহাকাশ এখন শুধু গবেষণা বা যোগাযোগের জায়গা নয়, এটি নতুন যুদ্ধক্ষেত্র। আগে যুদ্ধ মানে ছিল স্থল, আকাশ, সমুদ্র। এখন যুক্ত হয়েছে স্পেস ডোমেইন। এখানে ধ্বংস মানেই বিস্ফোরণ নয়, কখনো শুধু একটি সিগন্যাল বন্ধ হয়ে যাওয়া, একটি স্যাটেলাইট চুপ করে যাওয়া, একটি দেশের যোগাযোগ অন্ধকারে ডুবে যাওয়া। আমেরিকা কি সত্যিই ইরানে হামলা করতে ভয় পাচ্ছে, নাকি চাপের মুখে ট্রাম্পকে কথা বলতে হচ্ছে? আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে সামরিক হামলা করতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনাতে ফিরছে ওয়াশিংটন? এই প্রশ্নের পেছনে কারণও কম নয়। একদিকে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ট্রাম্পের হুমকি, আবার একই সঙ্গে গোপন আলোচনার খবর। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। তাদের দাবি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি গোপন ও বিরল ফোন আলাপে কথা বলেছেন।
এই আলোচনা ছিল অত্যন্ত সংবেদনশীল, কারণ তখনই ইরানে চলছিল ভয়াবহ সরকার বিরোধী আন্দোলন, আর যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরান সরকারকে দোষারোপ করছিল বিক্ষোভকারীদের হত্যার জন্য। এই কথোপকথনে মূলত তিনটি বিষয় উঠে এসেছে: 1, ইরানের চলমান বিক্ষোভ; 2, পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়; 3, যাতে পুরো মধ্যপ্রাচ্য একটি বড় যুদ্ধে জড়িয়ে না পড়ে, অর্থাৎ পর্দার আড়ালে হলেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ইরান কি ভয় পাচ্ছে মার্কিন হামলার? ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে এই যোগাযোগ আসলে ইরানের পক্ষ থেকেই এসেছে, কারণ ইরান বুঝতে পারছে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে, তাই ইরান হয়তো সময় নিতে চাইছে। আলোচনার মাধ্যমে উত্তেজনা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করছে। এমনকি এক্সিওস দাবি করেছে দুই পক্ষের মধ্যে শিগগিরই সরাসরি বৈঠক হতে পারে, যদিও এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। ট্রাম্পের হুমকি, কথা আর কাজের ফারাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বারবার বলেছেন ইরানি বিক্ষোভকারীদের হত্যার দায় সরাসরি সরকারের। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা চুপ করে বসে থাকব না। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্য টেলিগ্রাফ জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে হামলা না করতে সতর্ক করেছেন। তাদের যুক্তি, মার্কিন বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানে হামলা মানেই শুধু ইরান নয়, তার মিত্র গোষ্ঠীগুলোও জড়িয়ে পড়বে। হামলা হলে লেবানন, সিরিয়া, ইরাক সব জায়গায় আগুন ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ এটা হবে চেইন রিয়াকশন। হোয়াইট হাউস কি বলছে? হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিষ্কারভাবে বলেছেন, ট্রাম্প সব অপশন খোলা রাখেন। সামরিক হামলা একেবারে বাদ দেওয়া হয়নি, তবে কূটনীতি প্রথম পছন্দ। তিনি আরও বলেন, ইরান প্রকাশ্যে যা বলছে গোপনে তারা অন্য বার্তা পাঠাচ্ছে, আর ট্রাম্প সেই বার্তাগুলো গুরুত্ব দিয়ে দেখছেন। ইরানে পাল্টা শক্তি প্রদর্শন। এদিকে 12ই জানুয়ারি তেহরানে হয়েছে বড় সরকারপন্থী সমাবেশ। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকেরা রাস্তায় নেমে শক্তি প্রদর্শন করেন। এর উদ্দেশ্য স্পষ্ট, দেশের ভেতরে বার্তা দেয়া, বাইরের বিশ্বকে দেখানো সরকার এখনও নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র এখনও ইরানে হামলার সিদ্ধান্ত নেয়নি। একদিকে চাপ, হুমকি, সেনা প্রস্তুতি, অন্যদিকে গোপন আলোচনা, কূটনীতি, সময় নেওয়া। আমেরিকা কি সত্যি ডুমসডে বা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে? আর যদি নিচ্ছে, তাহলে কেন এখনই? এই প্রশ্ন উঠে আসছে কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বিমান E-4B নাইটওয়াচকে হঠাৎ করে ওয়াশিংটন ডিসির কাছাকাছি মেরিল্যান্ডে দেখা গেছে। এই বিমানটিকে বলা হয় ডুমসডে প্লেন। এই বিমান সাধারণ কোনো বিমান নয়। এটি তখনই ব্যবহার করা হয় যখন যুক্তরাষ্ট্র মনে করে পারমাণবিক যুদ্ধ হতে পারে অথবা দেশটির স্থলভিত্তিক কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যেতে পারে। প্রতিরক্ষা সূত্র অনুযায়ী এই E-4B বিমানটি নেব্রাস্কার অফ আর্ট এয়ারফোর্স বেস থেকে উড়ে এসে 6 জানুয়ারি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে অবতরণ করে। এই খবর প্রকাশ্যে আসতেই সামরিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন শুরু হয়, এত বড় ঝুঁকির আশঙ্কা কি এখনই তৈরি হয়েছে? এখন বোঝা দরকার এই ডুমসডে প্লেন আসলে কি। E-4B হল বোয়িং 747 থেকে 200 বিমানের বিশেষভাবে পরিবর্তিত সংস্করণ। এটি সাধারণ যাত্রীবাহী বিমানের মতো দেখালেও ভেতরে এটি পুরোপুরি একটি উড়ন্ত যুদ্ধ সদর দপ্তর। এই বিমানে 4টি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন রয়েছে এবং এটি দীর্ঘ সময় অনেক উঁচুতে উঠতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমানটি পারমাণবিক বিস্ফোরকের শক, তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকেও সুরক্ষিত। অর্থাৎ মাটিতে যদি সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তবুও আকাশ থেকে আমেরিকার সরকার যুদ্ধ পরিচালনা করতে পারবে। এই বিমানে একসঙ্গে 111 জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কাজ করতে পারেন। ভেতরে রয়েছে কমান্ড রুম, কনফারেন্স রুম, অপারেশন সেন্টার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ক্রুদের বিশ্রামের জায়গা। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো এটি আকাশেই জ্বালানি নিতে পারে, ফলে দিনের পর দিন নামতে হয় না। এখন প্রশ্ন, এই বিমান হঠাৎ কেন সরানো হলো? এখানেই আসে আন্তর্জাতিক রাজনীতি। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। 9 জানুয়ারি যুক্তরাষ্ট্র একটি তেলবাহী জাহাজ জব্দ করে। অভিযোগ ছিল এটি নিষেধাজ্ঞা ভেঙে রুশ তেল বহন করছিল। তার 2 দিন আগেই আরেকটি রুশ পতাকাবাহী জাহাজ মেরিনারা আটলান্টিক মহাসাগরে আটকানো হয়। এরপরই রাশিয়া ইউক্রেনের উপর হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। বিশেষ করে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রাশিয়া তাদের পারমাণবিক সক্ষম অরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এর আগে এক রুশ কর্মকর্তা সরাসরি ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও পারমাণবিক হামলার আওতায় আনা হতে পারে। একই সময়ে ইরানীয় পরিস্থিতি ভয়াবহ।
দেশটির মুদ্রার রিয়ালের ভয়াবহ পতনের কারণে মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভ দমনে সহিংসতা বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্র একের পর এক প্যাট্রিয়ট মিসাইল, তামাহক এবং প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো হচ্ছে, অর্থাৎ দেশটি স্পষ্টভাবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, E-4B ডমসডে প্লেনের এই উড়ান কোনো রুটিন ফ্লাইট নয়। এটি একটি বার্তা হলো যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে এবং প্রয়োজনে যুদ্ধ পরিচালনার সর্বোচ্চ প্রস্তুতি তাদের আছে। এখন প্রশ্ন একটাই, এই প্রস্তুতি কি শুধুই সতর্কতা? সামনে আরও বড় কোনো সংঘাত অপেক্ষা করছে? রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র, ইরানের পাশে মস্কো, মধ্যপ্রাচ্যে নতুন হিসাব। তুরস্কের পর এবার ইরানের পাশে দাঁড়ালো আরেক বন্ধু রাশিয়া। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে মস্কো ইরানকে তাদের অত্যাধুনিক ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। যদি এই খবর সত্যি হয় তাহলে এটি শুধু দুই দেশের সামরিক সম্পর্কের গভীরতা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরান ভেতরে বাইরে চাপের মুখে। একদিকে দেশ জুড়ে বিক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। ঠিক এই প্রেক্ষাপটে রাশিয়ার এমন পদক্ষেপ তেহরানের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে বড় বার্তা বহন করে। প্রথমে বোঝা দরকার ইস্কান্দার এম আসলে কি। এটি রাশিয়ার তৈরি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার পাল্লা প্রায় 500 কিলোমিটার। তবে শুধু দূরত্বই একে ভয়ঙ্কর করে তোলে না, এর আসল শক্তি লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে ছুটতে পারে এবং উড্ডয়নের সময় মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ শত্রুপক্ষ যদি ধরে নেয় ক্ষেপণাস্ত্রটি কোন পথে যাবে, বাস্তবে সেটি ভিন্ন পথ বেছে নিতে পারে। এই বৈশিষ্ট্য একে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইস্কান্দার অনেক সময় নিচু উচ্চতায় উড্ডয়ন করে, যার ফলে রাডারের চোখে সহজে ধরা পড়ে না। এতে শত্রুপক্ষের আগাম সতর্কতার সময় কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইস্কান্দারকে পুরোপুরি অপ্রতিরোধ বলা না গেলেও এটি বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিনভাবে প্রতিহতযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর একটি। বিশেষ করে প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ইরানের জন্য কী পরিবর্তন আনবে? বিশ্লেষকদের মতে ইস্কান্দর যুক্ত হলে ইরানের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী ও প্রতিরোধমূলক হয়ে উঠবে। এর মানে হলো ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পরিকল্পনা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া আরও নির্ভুল ও দ্রুত হতে পারে। এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ, রাশিয়া এই অস্ত্র সরবরাহ করে শুধু ইরানকে শক্তিশালী করছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তাও দিচ্ছে, মধ্যপ্রাচ্যের রাশিয়া এখনও প্রভাবশালী খেলোয়াড়। ইরানের ভেতরে যখন বিক্ষোভ চলছে তখন এমন সামরিক সহযোগিতা খামেনি প্রশাসনের মনোবল বাড়াতে সাহায্য করবে। এটি দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোর জন্য এক ধরনের আত্মবিশ্বাসের উৎস হতে পারে। তবে এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য উদ্বেগজনক, কারণ শক্তির ভারসাম্য বদলালে ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত এবং উত্তেজনা দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের অস্ত্র সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইস্কান্দার এম শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। রাশিয়া দেখিয়ে দিল ইরান একা নয়, আর ইরান বুঝিয়ে দিল চাপ যতই আসুক তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পথেই হাঁটছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাই সামনের দিনগুলো আরও বেশি হিসাব নিকাশের, আরও বেশি সতর্কতার, কারণ এখানে প্রতিটি নতুন অস্ত্র মানেই শুধু শক্তি নয়, নতুন ঝুঁকিও। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব। প্রকাশ্যে তিনি এই হুমকি দিয়েছেন। জেনারেল রেজাই আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরান তখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না যতক্ষণ না তার লক্ষ্য পূর্ণ হয়। তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি যোগ করেছেন, আমরা যা সংযম এবং কৌশল দেখেছি আপনি তো উপেক্ষা করছেন, এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই হুমকির পর কিছুটা শিথিল হয়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার এই আশ্বাস পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। ইরান ইসরায়েলের নেতাদের মধ্যে যোগাযোগেও দেখা দিয়েছে নতুন পর্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছেন। ফোন কলে পুতিন ইরান এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজেশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত, তাই যে কোনো সংঘাত যা ইরানের প্রো মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রথম প্রকাশ্য মন্তব্য ছিল, যা ইরানের সরকারের সঙ্গে মস্কোর সরাসরি সংযোগ প্রকাশ করে। রাশিয়া ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যদিও 2023 সালের গাজার ঘটনায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা সম্পর্ককে কিছুটা জটিল করেছে। পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ফোন কলে ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের ওপর হামলা এই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান ট্রাম্পকে সতর্ক করে বলছে, যদি যুক্তরাষ্ট্র এগোতে চায় তাহলে কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না।